হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এমআরআইসিটি পার্কের পক্ষ থেকে আমি মিজান বা মিজান স্যার যে নামেই তোমরা চেনো না কেন বা জানো না কেন, তো সেই আমি তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে। তো গতদিন আমরা যা শিখেছিলাম সেটা হচ্ছে কিভাবে HTML ব্যবহার করে একটা টেবিল তৈরি করা যায়, অর্থাৎ আমাদের পরীক্ষার খাতায় বা পরীক্ষার কোশ্চেনে যেরকম করতে বলা হয় ঠিক এরকম একটা টেবিল তৈরি করে দেয়া থাকে। তো এই টেবিলটার মতো টেবিল আমাদেরকে তৈরি করে দিতে হয় কোডের মাধ্যমে লিখে, তাহলে ব্রাউজারে এইরকম একটা আউটপুট আসবে। আর এই টেবিলটা করার জন্য আমরা কি করেছিলাম গতদিন, এই যে এরকম ভাবে আমাদের কোডগুলো লিখেছিলাম, HTML থেকে শুরু করে হেড, টাইটেল, বডি। এই বডি অংশে ক্লিক করার পর বডির এরিয়া দেখাচ্ছে, বডির ভিতরে টেবিল ক্রিয়েট করেছি, তার মানে টেবিলের শুরু থেকে শেষ পর্যন্ত, তার মানে টেবিলের লাইন 6 নাম্বার থেকে শুরু করে এরকম ভাবে আস্তে আস্তে 31 নাম্বার লাইন পর্যন্ত টেবিলের এরিয়া হয়েছে। আর এই টেবিলের মধ্যে আমাদেরকে ক্যাপশন দিতে হয়েছে, তার মানে টেবিলের একটা নাম ব্যবহার করার জন্য ক্যাপশন শব্দটি ব্যবহার করা হয়। তারপর রো ব্যবহার করার জন্য TR টেবিল রো, TD টেবিল ডাটা, তার মানে রোর ভিতরে ডাটা থাকে, এই জন্য এইভাবে রোর ভিতরে কলাম থাকে, এই জন্য এইভাবেই আমরা কি করেছিলাম গতদিন কোডগুলো লিখেছিলাম এবং তার আউটপুট কি এসেছিল এরকম। তো আজকে আমরা যা শিখব কিভাবে এই HTML এর এই কোডটাকে, এই যে এই HTML এর এই আউটপুটটাকে একটু অন্যরকম আউটপুট যদি করতে বলা হয়, যেমন এই টেবিলটা দেখতে একেবারে ছোট্ট একটি টেবিল হয়ে গেছে আর এক পাশে সেটি অবস্থান করতেছে, বাট এটা দেখতে অতটা ভালো লাগছে না। এখন টিচার যদি বলে, টিচার বলবে না এগুলো, কারণ এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেল। তো তোমরা যদি চাও এই টেবিলটাকে মাঝামাঝি নিয়ে আসার জন্য, অথবা এই টেবিলটার এই যে এই জায়গাগুলো সব ছোট 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 ছোট, কলামগুলো সব ছোট ছোট, রো গুলো ছোট ছোট, তোমরা যদি চাও এর সাইজটা একটু বড় করার জন্য, তাহলে তার জন্য আমাদেরকে কি করতে হবে, তাহলে তার জন্য আমাদেরকে ওই টেবিলের কোডে চলে আসতে হবে। তার মানে এই টেবিল এটা যে হলো, এখন এই টেবিলের পর আমাদেরকে লিখে দিতে হবে উইথ সমান, এখন যদি আমি কি লিখে দিই, উইথ সমান যদি আমি 500 লিখে দিই 500, এরপর যদি সেভ করি, সেভ করে যদি এখন রিফ্রেশ করি, দেখো এই রিফ্রেশ করছি, তাহলে টেবিলটা কিন্তু একটু বড় হয়ে গেছে, আগের মতো আর নাই, তার মানে এটা একটু চ্যাপ্টা হয়ে গেছে, দেখো এই পর্যন্ত চলে এসেছে। হ্যাঁ, এখন এর উপরে কিন্তু রেজাল্ট শিট আগে এই জায়গায় ছিল, এখন কিন্তু এইটাও সেই টেবিলে পুরো মাঝামাঝিতে চলে এসেছে। ঠিক আছে, ভালো কথা। এখন এইটা হচ্ছে আমাদের উইডথ বাড়িয়ে দিলাম। এখন যদি তোমরা চাও যে এই লেখাগুলো বা এই যে রো গুলো, সেই রো গুলোর হাইটটা একটু ছোট ছোট লাগছে, এই হাইটটাও কি আমি বড় করে দিতে পারবো, নাকি বাই ডিফল্ট যা আছে তাই থাকবে? না, এটা আমি আমার ইচ্ছা মতো বড় ছোট করতে পারবো। এখন এইখানে যদি আমি উইথ যেরকম লিখেছি, এখন এইরকম যদি HEIGST হাইট সমান উল্লেখ করে দেই, এই হাইট কত হবে, হাইট যদি আমি 200 লিখে দেই, তারপরে যদি সেভ করি, কন্ট্রোল এস দেই, এখন যদি আউটপুট দেখতে হয় তাহলে কি করা যায়, দেখো এখন কিন্তু আমার টেবিলের রো গুলো কি হয়েছে, একটু উঁচু উঁচু হয়ে গেছে, তার মানে রোর হাইট গুলো বড় হয়েছে। এই উপর থেকে নিচ পর্যন্ত টেবিলটার হাইট হচ্ছে 200, 200 মানে কি 200 পিক্সেল, তার মানে উপর থেকে নিচ পর্যন্ত 200 পিক্সেল। এবং এই যে লেফট, এই যে এই পাশ থেকে এই পাশের যে দাগটা, এই দাগ থেকে এই যে শেষের যে দাগটা, এই দাগ পর্যন্ত আবার যেই এরিয়াটা আছে এটা হচ্ছে 500, তার মানে 500 পিক্সেল, তার মানে 500 পিক্সেল 200 পিক্সেল আমার টেবিল হয়ে গেল। এখন আগের থেকে টেবিলটা দেখতে একটু সুন্দর লাগছে। ঠিক আছে, এখন টিচার যদি বলে যে এই টেবিলটা, টিচার বলবে না, সরি আমি বারবার একই কথা বলে ফেলি, এটা আসলে অ্যাডভান্স লেভেল। তো এই টেবিলটাকে যদি একটু মাঝখানে নিয়ে আসতে হয়, এটা লেফট পাশে আছে, এখন যদি এই টেবিলটাকে মাঝামাঝি নিয়ে আসতে হয় তাহলে আমাদেরকে কি করা যেতে পারে, তাহলে তার জন্য আমরা আমাদের কোডে চলে যাই। এই যে এই টেবিল শব্দটি, যেহেতু টেবিলটাকে মাঝখানে নিয়ে আসতে হবে, তার মানে এই টেবিল ট্যাগের ভিতরেই এখন লিখে দিতে হবে ALIGN, অ্যালাইন, অ্যালাইন সমান, এখন বলে দিতে হবে কি সেন্টার, অ্যালাইন সমান সেন্টার লিখলাম। মানে টেবিলটাকে যদি মাঝামাঝি আনতে হয় তাহলে তার জন্য আমাদেরকে কি লিখতে হবে, টেবিল অ্যালাইন সমান সেন্টার। এখন সেভ করুন, সেভ করে যদি রিফ্রেশ করি, দেখো
দেখো সাথে সাথে টেবিলটা কোথায় চলে এসেছে, সাথে সাথে টেবিলটা কিন্তু মাঝামাঝি চলে এসেছে। এখন কেমন মাঝামাঝি, এই এই ব্রাউজার, এই যে এটা হচ্ছে আমার আউটপুট দেখানোর ব্রাউজার। তো এই ব্রাউজারটাকে আমি যদি এই এদিক থেকে এই যে এখানে কার্সরটা ধরি, ধরলে এরকম একটা তীর চিহ্ন আসবে, বামে ডানে মুভ করার জন্য এটা ধরে যদি এরকম বড় করি, তাহলে দেখো এই পাশেও যতখানি জায়গা ফাঁকা, এপাশেও ঠিক ততখানি জায়গায় সে ফাঁকা রেখেছে, তার মানে ঠিক মাঝামাঝিতে চলে এসেছে। এখন এইখানে ক্লিক করে যদি আমি আস্তে আস্তে ছোট করার চেষ্টা করি, দেখো যতই ছোট করি না কেন সে কিন্তু ওইটার সাইজ হিসাবে এই পাশেও অতটুকু জায়গা ছেড়ে দিচ্ছে, এই পাশেও অতটুকু জায়গা ছেড়ে দিয়ে এরকম রাখতেছে। তার মানে বিভিন্ন ব্রাউজার বা বিভিন্ন ডিভাইস এর সাইজ হিসাবে সে অটোমেটিক্যালি সেটা অ্যাডজাস্ট করে নেয়। যেমন আমার এটা ল্যাপটপ, এই ল্যাপটপের স্ক্রিন অনেক বড়, চ্যাপ্টা, এই জন্য এরকম হয়েছে। যদি আমি কম্পিউটারে বসতাম বা কম্পিউটারে দেখতাম এই আউটপুটটা, তাহলে তার জন্য আমার কি হতো, কম্পিউটারের যে রেজুলেশন বা সাইজ, ঠিক আছে, সেইটা অনুপাতে এটা হয়ে যাবে। কেউ যদি এটা মোবাইলে দেখে তাহলে মোবাইলের যে স্ক্রিনের সাইজ, তার সাইজ হিসাবে সেটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। কেউ যদি এটা ট্যাবলেটে দেখে তাহলে ট্যাবলেটের যে ব্রাউজারের সাইজ আছে সেই ব্রাউজারের সাইজ হিসেবে সে অটোমেটিক মাঝামাঝি চলে যাবে, মানে সেন্টারে চলে যাবে। তার মানে আমরা বুঝে গেলাম যে কিভাবে HTML এর মাধ্যমে একটু হলেও ডিফাইন করে দেওয়া যায় যে আমার উইথ হাইট কেমন হবে বা আমার এই টেবিলটার আউটপুটটা কেমন হবে। ঠিক আছে, তাহলে আমরা এটা জানলাম। এখন যদি এরকম করতে হয়, এটা আমরা তো টেবিল শিখলাম, এখন আমাদেরকে এরকম একটা কাজ করতে হতে পারে যে এই যে রোল লেখাটা, দেখো সবগুলো লেখা এখানে যতগুলো লেখা আছে সবগুলো ঠিক দাগের সাথে লেগে লেগে লেখা হয়ে গেছে। এখন আমাদের টেবিলে, বাস্তবে যদি কোনো টেবিল দেখতে হয় তাহলে টেবিল কিন্তু এরকম লেগে লেগে থাকে না, বিশেষ করে এই লেখাগুলো মাঝামাঝি থাকে, তার মানে সবগুলোর মিডলে মিডলে অবস্থান করে। বাট এগুলো দেখা যাচ্ছে সব লেফটে অবস্থান করতেছে, তাহলে এইটা একটু অড দেখা যাচ্ছে। প্রত্যেকটা অক্ষর, এই রোল শব্দটাকে যদি মাঝখানে নিয়ে আসতে হয়, নেম শব্দটাকে মাঝখানে, মার্ক শব্দটাকে মাঝখানে, সবগুলো যদি মাঝখানে নিয়ে আসি, নিচের এই নাম্বার বা নামগুলো এগুলোকেও যদি মাঝখানে নিই, তাহলে টেবিলটা দেখতে অনেক সুন্দর লাগবে, অনেক সুন্দর মানে বেশ কিছুটা সুন্দর লাগবে। এখন যেরকম দেখতেছি তার থেকে তুলনামূলক বেটার। ওকে, তাহলে আমরা কি করব, এইটাকে মাঝামাঝি আনবো। তাহলে তার জন্য এখানে কিছু করলে তো আর মাঝামাঝি হবে না, বা মাঝখানে সরে যাও বললেও সে সরবে না, তাহলে আমাদেরকে কোডে চলে আসতে হবে। তাহলে কোডে চলে আসলাম, ভেরি গুড। এখন আমাদেরকে দেখতে হবে, আচ্ছা আবার আমি ওই ব্রাউজারে চলে যাই, এই যে রোল শব্দটা, এই রোল নেম মার্কস এটা কোথায় আছে, এই এই লেখাটা কিন্তু প্রথম টিআর এর মধ্যে আছে, টেবিল রো, এটা কিন্তু প্রথম টিআর। তাহলে আমাকে সেই টিআর এর মধ্যে যেতে হবে, সেই টিআর এর মধ্যে আবার এগুলো কি কলাম, টিডির মধ্যে আছে। তাহলে আমাকে কোডের মধ্যে গিয়ে প্রথম টিআরটাকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, আমি পেয়ে গেছি। এখন এই প্রথম টিআর এর পর এই যে রোল শব্দটাও পাওয়া গেছে, নেম শব্দটা, মার্কস, প্রত্যেকটা শব্দকে মাঝখানে আনতে হবে। তার মানে টিআর এ কিছু কাজ করলে হবে না, এখন আমাকে এই যে এইগুলো ধরে ধরে কাজ করতে হবে। তার মানে রোল শব্দটা, তার মানে এই টিডিতে এসে মাঝখানে সরিয়ে দিতে হবে। তাহলে এই টিডি যে আছে, এই টিডির এরিয়া হচ্ছে এখান থেকে এখান। এখন এই টিডির মাঝখানে আমি কার্সরটা রাখবো, রেখে এখন যদি আমি এখানে কি লিখে দিই, এখন যদি আমি এটাকে যদি মনে করো CENTER সেন্টার লিখে দিই, ঠিক আছে, সেন্টার লিখলাম। তারপরে যেহেতু সেন্টারটা একটা ডাবল, ঠিক আছে, শুরু আছে শেষও করে দিতে হবে, তাহলে এখানে আমি CENTER সেন্টার লিখলাম। দেখো সে কিন্তু ম্যাচ খুঁজে পেয়েছে, তার মানে এই টিডি, এটা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত একটা এরিয়া, সেই এরিয়ার ভিতরে আমি আরেকটা যদি এরিয়া রাখি, তাহলে সেই এরিয়াটার নাম হচ্ছে সেন্টার। তাহলে সেন্টার অবশ্যই টিডির বাইরে আর যেতে পারবে না, তার মানে টিডির ভিতরে, তার মানে অনেকটা একটা বাড়ি, সেই বাড়ির ভিতরে সেন্টার। টিডিটা যদি একটা বাড়ি হয় তাহলে এই সেন্টারটা হবে তার একটা ঘর, তার মানে এই বাড়ির এরিয়ার বাইরে যাবে না, তার মানে সেন্টার সেন্টার হয়ে গেল। ঠিক আছে, এখন যদি আমি এটার আউটপুট দেখতে চাই, দেখি তো রিফ্রেশ করে, হ্যাঁ
রোল শব্দটা মাঝখানে চলে এসেছে। এখন রোল শব্দটা মাঝখানে এসেছে ভালো কথা, বাট প্রত্যেকটা টেবিলের শুরুর যে নামটা বা হেডলাইনটা এটা কিন্তু একটু গাঢ় থাকে, তাহলে দেখতে আরেকটু ভালো লাগবে। সবগুলোর যদি একই লেখা হয় তাহলে দেখতে অতটা ভালো লাগে না। তার মানে হাইলাইট করার জন্য এই রোল শব্দটাকে গাঢ় করে দিতে হবে। তাহলে তা করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে সেন্টার সেন্টার লিখলাম, এখন এই সেন্টারের ভিতরে যদি আমি আরেকটা ট্যাগ ব্যবহার করি, বি ট্যাগ, বি মানে হচ্ছে বোল্ড, তাহলে এই রোলের পরেও আমি স্ল্যাশ বি দিব, তার মানে বোল্ড লিখলাম। তার মানে একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু পিডির ভিতরে সেন্টার লিখেছি, সেই সেন্টারের ভিতরে আবার বি ট্যাগ লিখেছি। তোমরা কিন্তু এমন করবে না যে বি এখানে লিখেছো কিন্তু সেন্টারের পরে বি দিয়েছো, তাহলে কিন্তু হবে না। কারণ একটা ঘরের ভিতরে এই সেন্টার যদি একটা ঘর হয়, তার ভিতরে যদি আমি একটা কি রাখি, একটা টেবিল রাখতে চাই বা চেয়ার রাখতে চাই, তাহলে এইটা হচ্ছে বি, তার মানে ওই ঘরের বাইরে যেতে পারবে না। ঠিক আছে, বাইরে গেলে যদিও তোমার আউটপুট মাঝে মধ্যে দেখা যাবে, কোনো কোনো ব্রাউজার দেখাবে, বাট আমি যে গত টিউটোরিয়ালে বলেছিলাম W3C ভ্যালিডিটি বলে কথা, যখনই তাকে টেস্ট করতে দেওয়া হবে, তার মানে W3C যখন সার্টিফিকেট দিবে যে হ্যাঁ তোমার ওয়েবসাইটে এতগুলো ভুল আছে, এই ভুলগুলো ঠিক করে নাও, নইলে তোমার ওয়েবসাইটটা 6 মাস বা 3 মাস পরে ব্লক করে দেওয়া হবে। কারণ তোমরা তোমাদের যে ওয়েবসাইটটা বানিয়েছো সেই ওয়েবসাইট আমাদের রুলস রেগুলেশন মেনটেন করা হয়নি বলে। তার মানে র্যাঙ্কিং এ অনেক নিচে নেমে যাবে, সার্চ দিয়েও ওই ওয়েবসাইট গুলো খুঁজে পাওয়া যাবে না। তার মানে এগুলো হচ্ছে আমাদের W3C রুলস। ঠিক আছে, তাহলে আমরা বিবি ট্যাগ ব্যবহার করলাম শুরু শেষ। এখন যদি আউটপুটটা দেখতে হয় তাহলে তার জন্য আমাকে কি করতে হবে, আমি রিফ্রেশ দিলাম, দেখো রুট শব্দটা একটু গাঢ় হয়ে গেছে। তার মানে এই নেমটা কিন্তু গাঢ় হয়নি, মার্কসটা গাঢ় হয়নি। তার মানে প্রথম আমি টিডির কাজটা করেছি। এই নেমটাকেও তাহলে যদি ওইভাবে মাঝামাঝি নিতে হয় তাহলে আমি কি করতে পারি, এই যে এরপরে টিডি, এই টিডির মধ্যে নেম শব্দটা আছে, এইটাকেও মাঝখানে নিতে চাই, তাহলে কি করতে পারি? তোমাদের মনে এখন ধারণা জাগতে পারে, হ্যাঁ সামনে যা করেছি তাই করলেই তো হয়। হ্যাঁ, সামনে যা করেছি তাই করলেই হয়, কিন্তু আমরা একটু নতুন স্টাইল শিখি। তার মানে উপরের স্টাইল দিয়েও করা যায়, এখন নতুন একটা স্টাইল করব। তার মানে উপরেরটা হচ্ছে পিওর অ্যাট্রিবিউট দিয়ে করেছি, HTML এর পিওর অ্যাট্রিবিউট ব্যবহার করে, যদিও ওইটা এখনকার দিনে তেমন একটা চলে না। এখন যেটা বেশি চলে সেটা, এখন যেটা লিখবো সেটা, তার মানে এটির মধ্যে লিখতে হবে স্টাইল, মানে CSS ব্যবহার করে। CSS 3 রকমের, তার মধ্যে আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে ইনলাইন CSS, তার মানে একই লাইনের মধ্যে CSS এর ব্যবহার। তাহলে এখন তোমাদের মনে কোশ্চেন জাগতে পারে CSS টা কি? ঠিক আছে, তাহলে CSS সম্পর্কে এর আগে আমি কোনো একটি টিউটোরিয়ালে বলে দিয়েছিলাম CSS কি। CSS মানে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। CSS মানে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। ঠিক আছে, তার মানে এখানে বলেই দেয়া হচ্ছে স্টাইল মানে হচ্ছে ডিজাইন করা, শিট মানে কি, একটা পেপার বা এমন একটা জায়গা যে জায়গাটা থেকে আমি কি করব, বিভিন্ন স্টাইল দিব, ওয়েব পেজের বিভিন্ন কালার করব বা আই ক্যাচিং ওয়েবসাইট তৈরি করব। তাহলে তার জন্য এই কাজটা থাকুক, ওগুলো সম্পর্কে আমাদের ডিটেলস এখন জানার দরকার নেই, আমরা আমাদের কাজ করে ফেলি। তাহলে টিটির মধ্যে স্টাইল সমান লিখেছি, এখন ডাবল কোটেশন দিতে হয়, আমরা জানি স্টাইল লিখলে ডাবল কোটেশন ভিতরে এই অ্যাট্রিবিউট গুলো বলে দিতে হয়। তাহলে কি অ্যাট্রিবিউট এখন লিখবো, এখন নেমটাকে যেহেতু মাঝখানে লিখতে হবে, তাহলে এখন আমি কি লিখবো, টেক্সট, তারপর ALIGN অ্যালাইন, তারপর কোলন দিয়ে লিখতে হবে সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার, তারপর সেমিকোলন দিলাম, দিয়ে এখন যদি এর আউটপুট দেখতে চাই, সেভ করার পর আউটপুট দেখছি, রিফ্রেশ করছি, রিফ্রেশ করলে দেখো নেম শব্দটা মাঝখানে চলে এসেছে। ওকে, বাট এটা কিন্তু ওইটার মতো গাঢ় হয়নি। তাহলে গাঢ় করার জন্য আমাকে কি করতে হবে, তাহলে এইটার মধ্যে আমাকে লিখে দিতে হবে ফন্ট, WEIGHT ফন্ট ওয়েট, তারপর কোলন দিয়ে লিখতে হবে BOLD বোল্ড, আবার সেমিকোলন দিয়ে দিলাম, তার মানে ফন্ট ওয়েট বোল্ড করে দিলাম। ঠিক আছে, তার মানে আমি দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করছি, একটা টেক্সট অ্যালাইন সেন্টার, একটা ফন্ট ওয়েট বোল্ড। তাহলে এইটা যদি আউটপুট দেখতে চাই, এখন রিফ্রেশ করি, দেখো নেম শব্দটাও গাঢ় হয়ে গেছে, মাঝখানেও এসেছে, গাঢ় হয়েছে। এখন এই মার্ক শব্দটাকেও যদি তাই করতে হয় তাহলে আমরা কি করতে পারি, এই যে একটু আগে যা করলাম, এই যে প্রথম টিডির জন্য যা করেছি ভিতরে এইটাও করে নিতে পারি, আবার পরে যেটা কাজ করলাম এইটাও আমরা করে নিতে পারি।
এখন আমরা এই 3 নম্বরে তাহলে তোমাদের কি মনে হচ্ছে কোনটা করা ভালো, উপরেরটা নাকি নিচেরটা? তোমাদের মনে যেটাই ভালো হোক না কেন, আমি এই 3 নাম্বারটা এই নিয়মেও করব না, আমি আরেকটা স্টাইলে করব, তার মানে আরেকটা নিয়মে করব। এখন এই নিয়মটা কি, আমি যে এখানে টিডি লিখেছি, এখানেও যে টিডি লিখেছি, এই টিডির পরিবর্তে আমি এটাকে পিএইচ করে দিব, আর শেষের এই টিডিটাকেও আমি পিএইচ করে দিব। সাথে সাথে দেখো এটা কিন্তু কালার ম্যাচ করে ফেলেছে। ঠিক আছে, কালার ম্যাচ করলো। এখন এটাকে আমি সেভ করলাম, টিডি আর রাখলাম না, টিডির পরিবর্তে টিএইচ করে দিলাম, সেভ করলাম। সেভ করে যদি এখন রিফ্রেশ করি, আউটপুট দেখি, এখন দেখো মার্ক শব্দটা মাঝখানে চলে এসেছে। এখন তোমাদের মনে জাগতেই পারে যে হ্যাঁ, তাহলে সব কিছুর জন্যই আমরা টিএইচ ব্যবহার করব। হ্যাঁ, করতে পারি, সেটা ভালো কথা, বাট সবগুলোর জন্য তো আর একই নিয়ম প্রযোজ্য নয়। কারণ আমাদের এই যে টেবিলটা, টেবিলের আউটপুটের মধ্যে টিএইচ কেন লিখেছি? টিএইচ মানে হচ্ছে টেবিল হেডলাইন। তাহলে দেখো তো একটা টেবিলের কয়টা হেডলাইন হতে পারে বা কয়টা হেডিং হতে পারে? এই টেবিলটা, এই টেবিলের প্রত্যেকটা কলামই হচ্ছে একটা করে হেডিং। তাহলে এই 1 2 3 এগুলোকেও যদি আমরা টিএইচ ব্যবহার করে মাঝখানে নিয়ে আসি কারো করি, তাহলে এগুলো তো আসলে হেডলাইন না। টেবিলের হেডলাইন একটাই হবে, প্রত্যেকটা কলামের একটা হেডলাইন। রোল, রোল বলতে কি বোঝাচ্ছে? রোল বলতে 1 থেকে শুরু করে 100 পর্যন্ত যাচ্ছে। তারপরে নেম, নেম বললে কি বোঝাবে? আবুল বাবুল কাবুল, যদু মধু সিধু, এরকম অনেকগুলো যত স্টুডেন্ট থাকবে সবগুলোর নাম চলে আসবে। মার্কস বললে এরকম যতগুলো মার্কস থাকবে, 500 জনেরও মার্কস থাকলে 500 জনের মার্কস আসবে। বাট যে কোনো একটা মার্কস যদি নেই, আমি ক্লিক করি, এইটা তো আসলে আমার কি নয়, টেবিল হেডিং নয়। টেবিল যেহেতু হেডিং হবে মাত্র একজন, এই জন্য আমি টিএইচ ট্যাগটা মাত্র একবারই ব্যবহার করব, যাকে আমি টেবিল হেডিং হিসাবে ব্যবহার করব। এই তিনটাকে আমি টেবিলের হেডিং ব্যবহার করতে পারি, কারণ প্রত্যেকেই কলামের প্রথম কি ওয়ার্ড, তাহলে প্রত্যেকটা কলামের প্রথম ওয়ার্ডটাকে আমি টেবিল হেডিং হিসেবে ব্যবহার করতে পারি বলে টিএইচ ব্যবহার করে দিলাম। তার মানে টিডিও রাখতে পারি, টিএইচও করে দিতে পারি, কোনো সমস্যা না। তাহলে টিএইচ করে দেয়া মানেই হচ্ছে সে হেডলাইনের মতো কাজ করবে, আর হেডলাইন মানেই সে সেন্টারে যাবে প্লাস বোল্ড করে দেখাবে লেখাটাকে। তাহলে আমরা মোটামুটি শিখলাম যে কিভাবে একটা টেবিলের আউটপুট এরকম প্রদর্শন করা যায়। এখন তোমাদের যদি এমন করতে হয় যে ঠিক আছে, আমি এটা তো একটা টেবিল ক্রিয়েট করলাম, ভালো, এখন এই যে ভিতরে যে লেখাগুলো আছে এগুলো যেরকম থাকে থাকুক। এখন যদি তোমাদের মনে কোশ্চেন জাগে যে ঠিক আছে, আমি এই যে রোল নেম মার্কস এই লেখাগুলো লিখলাম, এখন এই লেখাগুলোর ব্যাকগ্রাউন্ড যা আছে এই ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করতে যাচ্ছি। তার মানে রোল নেম মার্কস এই লেখাটার পিছনের কালারটা আমি চেঞ্জ করতে চাই। তাহলে পিছনের কালারটা চেঞ্জ করার জন্য আমাকে কি করতে হবে? এর পিছনের কালারটা যদি চেঞ্জ করতে হয় তাহলে তার জন্য আমাকে কোডে যেতে হবে। কি কালার দিতে চাচ্ছি? মনে করো আমি কালার দিতে যাচ্ছি হচ্ছে কি সবুজ কালার। তার মানে পিছনেরটা সবুজ কালার হবে, আর এই যে লেখাগুলো লাল কালার হবে। তাহলে তার জন্য আমাকে কি করতে হবে? তাহলে আমাকে এটা কোথায় যেতে হবে? দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে এই পুরোটার পিছনের কালার, এখন তুমি চাইলে প্রত্যেকটা টিডির কালারও চেঞ্জ করে ফেলতে পারো, সেটাও করতে পারো। আবার তুমি যদি চাও যে পুরো টি আর পুরো রোটাকেই তুমি একসাথে কালার করে ফেলবা, সেটাও সম্ভব। তাহলে তার জন্য আমি কি করব? আমার টিআর, এই প্রথম টিআরটাকে আমি খুঁজে বের করলাম, এরপর টিআর এর পর কার্সর রেখে এখন লিখে দিব স্টাইল। স্টাইল সমান কি লিখতে হবে? স্টাইল সমান এখন লিখব ব্যাকগ্রাউন্ড, তারপর COLOR কালার, ব্যাকগ্রাউন্ড কালার। এরপর আমি কি করতে পারি? ব্যাকগ্রাউন্ড কালারের পর আমি লিখে দিব কি কালার? মনে করো লিখে দিতে চাচ্ছি GREEN, গ্রিন। ঠিক আছে, এইরকম কিছু একটা লিখে দিলাম, লিখে সেভ করলাম, Ctrl+S। এখন আউটপুট যদি দেখতে চাই তাহলে কি দেখাবে? দেখো পিছনে ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে গেছে, পুরো রোর পিছনে ব্যাকগ্রাউন্ডটা নীল, নীল না সবুজ, হ্যাঁ সবুজ হয়ে গেছে। ঠিক আছে, তার মানে আমার টেবিলের ব্যাকগ্রাউন্ড মানে প্রথম যে কলামটা, প্রথম যে রোটা ছিল সেই রো এর সবগুলো কলামই কি হয়ে গেছে? সবগুলোই সবুজ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি যদি চাই যে ঠিক আছে সবুজ হলে ভালো কথা, এই যে রোল নেম মার্কস এই নামগুলো একটু লাল কালারের হবে, তাহলে তার জন্য আমি কি করতে পারি? তাহলে এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন করলাম, গ্রিনের পর আমি কি করতে পারি?
যদিও আমি এই যে সবুজ যে লেখাটা লিখলাম এই লেখাটা আসলে অতটা অ্যাপ্রোপ্রিয়েট নয়, তারপরও এখন এটা লিখলাম। তাহলে গ্রিন শব্দটাকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে যদি লিখতে হয় তাহলে এই গ্রিনটা তো মানুষের নাম, কম্পিউটারের ভাষা নয়, তাহলে গ্রিন লিখলেও কিন্তু কাজ করবে, বাট এটা খুব লিমিটেড, অল্প কিছু। তার মানে সবুজ, সবুজের মধ্যে কিন্তু অনেকগুলো সবুজ কালার আছে, যেমন হালকা সবুজ, গাঢ় সবুজ, তারপর অনেক অনেক হালকা সবুজ এরকম, বাট এগুলো কিন্তু আমি ওভাবে লিখে দিতে পারবো না। এখানে তো আমি লাইট গ্রিন, ভেরি ভেরি লাইট গ্রিন এরকম কিছু লিখে দিতে পারবো না, তার মানে ওগুলো মানুষের ভাষা এখানে অচল। যেহেতু অচল এই জন্য কম্পিউটার যে ভাষাগুলো বুঝে সেগুলো হচ্ছে হেক্সাডেসিমেলের কোড বুঝে। তাহলে হেক্সাডেসিমেলের কোডের নাম্বারটা কি আসবে? হেক্সাডেসিমেলের কোডের নাম্বার হবে 0 থেকে F পর্যন্ত। এই অঙ্কগুলোর মিক্স করে যে কোনো 6টা ডিজিট ব্যবহার করে যাই লিখবো সেটাই এক একটা কালার হয়ে যাবে। তার মানে আমি যে এখানে গ্রিন লিখেছি, এই গ্রিন লেখার জন্য যদি আমি কোনো কারণে এই হ্যাশ সিম্বল দিয়ে 00FF00 লিখি তাহলে কি হয় দেখি তো আউটপুটটা। এখন এটা লিখে যদি রিফ্রেশ করি তাহলে দেখো এইটাও কিন্তু সবুজ, একটু আগেও সবুজ ছিল, এটাও হচ্ছে সবুজ, বাট ওই সবুজ আর এই সবুজের মধ্যে একটু পার্থক্য আছে। এটা হচ্ছে মৌলিক রং, আমরা 3টা মৌলিক রঙের নাম জানি, আসমানি, সবুজ, লাল, তো এইটাই হচ্ছে সেই সবুজ রংটা। ঠিক আছে, তাহলে এইটার কালার এরকম। এখন এই কালারগুলো জানার জন্য বা বোঝার জন্য আমি যেটা ইউজ করে থাকি, প্রফেশনালি যেটা ইউজ করি বা যেই সফটওয়্যারটা আমার খুবই ভালো লাগে, খুব ছোট একটি সফটওয়্যার, এর নাম হচ্ছে কালার কপ। যেমন আমি তোমাদেরকে দেখাতে পারি, এই যে এখানে কালার কপ দেখা যাচ্ছে, এটাতে আমি ডাবল ক্লিক করছি, এই সফটওয়্যারটা অনেক ছোট, এই যে এইরকম একটা অপশন চলে আসছে, এটা দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে আমি সব কাজ করে নিতে পারি। এটা হচ্ছে আমার খুবই খুবই পছন্দের একটি সফটওয়্যার, খুব ছোট বাট এর কাজ হচ্ছে ব্যাপক। এখন এই সফটওয়্যারটা দিয়ে আমি বিভিন্ন কালার ইউজ করে থাকি, যেমন আমার এই যে এই জায়গায় দেখো এই কালারটা, এই যে এখন যে এই কালারটা আছে এই কালারটা কি, এই কালারটার যেই রংটা, এই এখানে যেই রংটা দেখা যাচ্ছে এই রঙের হেক্সাডেসিমেল কোড হচ্ছে এখানে, এখানে সে আমাকে দেখিয়ে দিচ্ছে সেই কালার কোডটা। তো এখন এখানে দেখাচ্ছে D9FDAA, ওকে, এটার কোনো দরকার নেই, আমি আগে আমার আউটপুটটা দেখে আসি। এই ব্রাউজারের এই যে আউটপুট, এই যে এই সবুজ রংটা, এই সবুজ রঙে যদি আমি কার্সরটা রাখি, এই যে এখানে দেখা যাচ্ছে একটা কি, একটা ড্রপারের মতো কিছু একটা দেখা যাচ্ছে, এই ড্রপারটাতে যদি আমি ক্লিক করি, ক্লিক করে ধরে আমি যদি এই যে এই কালারটা, এই কালারের উপরে কার্সরটা রাখি তাহলে কিন্তু সে আমাকে এই যে এই জায়গাটায় সাথে সাথে একটা কালারের নাম বলে দিল যে 00FF00, তার মানে এই কালার কোড বলে দিচ্ছে। এখন এইটা দিয়ে যদি আমি এই যে এই অংশটা, এই অংশটার মধ্যে যে কোনো একটা জায়গায় যদি আমি ক্লিক করি, দেখো এই যে এই অংশটা যে কোনো একটা জায়গায় আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে সে এই যে এই কালারের কোডটা আমাকে দেখিয়ে দিচ্ছে। এখন এই কালারের কোড মানে কি, আমি যদি এই কোডটুকু কপি করি, কপি করে যদি আমি ওখানে বসিয়ে দিই তাহলে সাথে সাথে আমার পিছনের ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। যেমন এইটুকুকে আমি ব্লক করলাম, এই হ্যাশ সিম্বলটা আমি বাদ দিয়ে শুধু এতটুকুকে কপি করলাম, তাহলে কন্ট্রোল C, কপি করার পর আমি আমার এই ব্রাউজারে এই এডিটরে চলে আসলাম, এডিটরে ওই হ্যাশ সিম্বলটা বাদ দিয়ে এখানে আমি কন্ট্রোল V দিলাম। এখানে ছোট বড় হলে কোনো সমস্যা না, কারণ HTML কে মাদার বলা হয়, আর মাদার মানে হচ্ছে ছোট হাতে বড় হাতের, কোনো সমস্যা নেই, সে সব লেখাই সাপোর্ট করে। তাহলে এটা লিখলাম, লেখার পরে এখন যদি সেভ করি, সেভ করে যদি রিফ্রেশ করে আউটপুটটা দেখতে চাই তাহলে কি হবে, দেখো ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কিভাবে চেঞ্জ হয়ে গেছে, এই যে এই কালারটা, এখন এই কালারটা যে আসলে কোন কালার সেটা কিন্তু আমরা বলতে পারি না, কারণ এটাকে যদি আমরা কি বলি, বেগুনি বলি তাহলেও ভুল হবে, আবার গাঢ় বেগুনি বলি তাহলেও ভুল হবে, হালকা বেগুনি বলি তাহলেও ভুল হবে, কারণ তার মানে বেগুনির মধ্যে আবার অনেকগুলো ভাগ আছে, সেই অনেকগুলো ভাগের মধ্যে একটা ভাগ হচ্ছে এই কালার, এই জন্য এইটাকে এই কোড দিয়ে প্রকাশ করাটাই বেটার। আর সব ব্রাউজার বা W3C ভ্যালিডিটি বলে যে কথাটা আছে, সে কিন্তু এগুলোই চেক করে যে হ্যাঁ ঠিক আছে সে সঠিক ওয়েতে লিখেছে, মেশিনের ভাষা হওয়ার দরকার ছিল, মেশিনের ভাষায় সে কালারটা ইউজ করেছে, ভেরি গুড। তাহলে
মোটামুটি আমরা কিভাবে কালার চেঞ্জ করতে হয় সেটা জানলাম। এখন যদি আমার দরকার পড়ে এই কালারটা, এটাতে আমি ক্লিক করলাম, হ্যাঁ আমার আগের কালারটাই ভালো, এই কালারটাই আমি কপি করছি, কন্ট্রোল সি দিচ্ছি, দিয়ে আমি কি করব, আমার কোডে চলে যাব, কোডে গিয়ে এই জায়গাটার পরিবর্তে ওই লেখাটাই আমি পেস্ট করলাম, কন্ট্রোল এস সেভ করলাম। সেভ করে এখন আবার রিফ্রেশ দিচ্ছি, দেখো আমাদের আউটপুটটা কি আসছে, হ্যাঁ আউটপুটটা এরকম আসছে। এখন যদি চাই যে আমার লেখাগুলো লাল কালারের হবে, তাহলে তার জন্য এই যে এখানে বেশ কিছু আইটেম দেয়াই আছে, আমি এই লালে ক্লিক করলাম, সে লালের কালার কোড দেখাচ্ছে, দেখো কালার কোড হচ্ছে FF0000। তাহলে এইটাকে আমি কপি করলাম, কপি করে এখন আমি আমার কোথায় চলে যাব, আমার এডিটরে চলে যাব। যেহেতু আমি লেখার কালার চেঞ্জ করতে চাচ্ছি, ব্যাকগ্রাউন্ড নয়, তাহলে এই সেমিকোলনের পরে কার্সরটা রাখবো, কালার কোডটাকে নিচে নামিয়ে দিই, এই যে এইটাকে এখানে লিখে এখন লেখার কালার চেঞ্জ করতে যাচ্ছি, তার মানে কালার, তারপরে এইরকম, তারপরে আমি যেই জিনিসটা কি করেছিলাম, কপি করে এনেছিলাম, এখন সেইটাকে পেস্ট করে দিব, কন্ট্রোল ভি দিলাম, পেস্ট হয়ে গেল। এখন এটার আউটপুট যদি দেখতে চাই, দেখো রিফ্রেশ করে, হ্যাঁ দেখো এখন লেখাগুলো লাল কালারের হয়ে গেছে, তার মানে সবুজের মধ্যে লাল লেখা হয়ে গেছে। এখন আমরা যদি চাই যে নিচের যে রো গুলো আছে, এই রো গুলোর এক একটা এক এক কালার দিব, তার মানে এইটা কিন্তু ভ্যালিড ওয়েতে আমরা কালার শিখছি, ঠিক আছে, এইটাই ভ্যালিড ওয়ে। আমরা যদি গ্রিন, ব্লু, অরেঞ্জ এগুলো লিখি তাহলেও কাজ করবে, বাট ওগুলো W3C ভ্যালিডিটি নয়, ঠিক আছে। তাহলে আমরা যেটা ভ্যালিড ওয়ে সেটাতেই শিখছি। এখন এরপরে আমাকে যেটা করতে হবে, যে এই পরের যে রোটা আছে, এই পরের রোটাকে যদি আমি কালার দিতে চাই অন্য একটা কালার, মনে করো এই কালারটাকে আমি একটু কি করে দিতে চাচ্ছি, এই যে এখানে অনেকগুলো কালার আছে দেখা যাচ্ছে, এই অনেকগুলো কালারের মধ্যে থেকে আমি চাচ্ছি এই যে এই কালারটা, ঠিক আছে, এই হালকা যে এটাকে কি বলবো, আকাশি কালার, এই আকাশি কালারে আমি যদি ক্লিক করি, তাহলে সাথে সাথে এখানে কালার দেখা যাচ্ছে যে এই কালার। এখন এই কালারটাকে আমি সিলেক্ট করব, ঠিক আছে, সিলেক্ট করে পুরোটাকে কপি করতেছি, কপি করে কি করব, এই যে পিআর ট্যাগ আমি লিখেছিলাম, এই পিআর এর পর যেহেতু আমি পরের রোটাকে কালার করতে যাচ্ছি এই কালার, তাহলে এইখানেও আমি স্টাইল শব্দটা লিখবো, স্টাইল সমান, এখন লিখবো ব্যাকগ্রাউন্ড, COLOR, ব্যাকগ্রাউন্ড বানান কি করেছি, BACK, ব্যাক, TROUND, ব্যাকগ্রাউন্ড কালার। এখন যদি আমি এখানে কোলন সিম্বলটা দেই, কোলন সিম্বলটা দিয়ে যদি আমি পেস্ট করে দেই, পেস্ট করে সেমিকোলন দিয়ে দিলাম, সেভ করলাম, হ্যাঁ এখন সেভ করে যদি আমি আউটপুট দেখতে চাই, তাহলে কি হয় দেখি তো আমার আউটপুটটা, হ্যাঁ এখন রিফ্রেশ করছি, হ্যাঁ দেখো এখন কিন্তু আমার পরেরটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি তারপরেরও ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাই, অথবা এই যে এই লেখা যা লিখেছিলাম এই লেখাগুলোকে যদি মাঝামাঝি আনতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, 2 নাম্বার রোতে, হ্যাঁ মাঝামাঝি যদি আনতে চাই, তাহলে তার জন্য আমি কি করেছিলাম, একটু আগে উপরের ঘরে টিটিতে ব্যবহার করেছিলাম সেন্টার বি, এগুলো দিয়ে দিয়ে কোথায় এই টিডির মধ্যে এই কাজটি করেছিলাম, প্রত্যেকটা টিডিতে মাঝখানে নেওয়ার জন্য সেন্টার বি এটা করেছিলাম। এখন আমরা চাচ্ছি না যে ওইভাবে, তার মানে আমরা চাইলে এই টিডির মধ্যে আবার সেন্টার বি অথবা স্টাইল এগুলো ব্যবহার করতে পারি, বাট কখনোই টিএইচ আর ব্যবহার করতে পারবো না, কারণ টিএইচ একবারই ব্যবহার করা যাবে, কারণ এটা হচ্ছে হেডলাইন, হেডিং এর জন্য ব্যবহার করতে হবে। তাহলে এগুলোতে আমি 1 আর 2 এই দুইটা রুলস ইউজ করতে পারি, কিন্তু আমি এখন এই টিডি গুলোতে ইউজ করব না, আমার যেহেতু পুরো রোর মধ্যেই সেগুলো পড়ে যাচ্ছে, তার মানে এইটা কি পুরো রো, এই রোর লেখার সবগুলোকে মাঝখানে আনতে চাচ্ছি, এই জন্য আমাকে এই টিআর এর মধ্যেই আমি যদি লিখে দিই, তাহলে আমার একটু কষ্টটা কমে যাবে, তার মানে আমার কোডটা একটু কি হবে, মার্জিত হবে। তার মানে W3C ভ্যালিডিটিতে এগুলো চেক করা হয় যে কে কত বড় করে কোড লিখলো আর কারটা কত ছোট, কারণ যার কোড যত ছোট হবে আর যত সুন্দরভাবে রিপ্রেজেন্ট হবে, সার্চ ইঞ্জিনে সেই লেখাটুকু পড়তে কম সময় লাগবে এবং সেই ওয়েবসাইটটাকে সামনে নিয়ে আসবে। এটাই হচ্ছে রিয়েল ফ্যাক্ট, যেটা অনেকেই জানে না বা জানলেও মানে না, অথবা কি বলে যে থাকুক আমি একটা বানিয়ে দিচ্ছি, আমার এত কিছু জানার দরকার নাই, কোনো রকম একটা বানিয়ে দিলেই হলো, এরপরে 2 দিন 10 দিন 1 মাস পরে আমাকে তো আর কেউ নক করবে না, বা নক করলেও
এটার ভ্যালিডিটি তো শেষ হয়ে যাবে, তখন নতুন ভাবে আমাকে কন্টাক্ট করতে হবে। বাট এগুলো আসলে ভালো ওয়ে না, যাই করি না কেন সেগুলো প্রফেশনাল মানের করতে হয়, তাহলে বাইরের কান্ট্রিতে নিজের একটা রেপুটেশন বাড়ে বা সবসময় রেপুটেশনটা কি হয়, হাই থাকে। এই জন্য কাজ পাওয়ার জন্য কখনো কোনো ঝামেলা করতে হয় না বা কখনো কারো মুখাপেক্ষী হতে হয় না, অটোমেটিক কাজ তার পিছনে ঘুরবেই ঘুরবে। ঠিক আছে, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার আমি এটা করলাম। এখন আমি এটাকে মাঝখানে নিতে চাচ্ছি, তাহলে মাঝখানে নেওয়ার জন্য আমি এখন কি বলে দিতে পারি, টেক্সট ALIGN টেক্সট অ্যালাইন। এখন আমি যদি এইখানে লিখে দিই সেন্টার, তারপরে যদি সেমিকোলন দিই, যদি সেভ করি, টিআর এর ভিতরে আমি সেন্টার শব্দটি ব্যবহার করেছি, তার মানে টিআর এর ভিতরে কারা আছে, তিনটা টিডি আছে, এই টিডি গুলো তাহলে মাঝখানে চলে আসবে। দেখি তো রিফ্রেশ দিয়ে, হ্যাঁ মাঝখানে চলে এসেছে। এখন এরপরে কি করব, এই যে পরের যেই ঘরটা আছে এই লেখাগুলোকে চাইলে কালার করলে করতে পারি, বাট কালার করব না। এই যে এই লেখাগুলো আছে এগুলোকেও মাঝখানে যদি আনতে হয় বা এইটার পিছনের কালার যদি চেঞ্জ করতে হয়, তাহলে আমি কি করতে পারি, মনে করো এর পিছনের কালারটা আমি দিতে চাচ্ছি কি কোনো একটা কালার, অথবা এই কালার গুলো আমার ভালো লাগতেছে না, এদের মধ্যে থেকে আমি অন্য একটি কালার পছন্দ করতে চাচ্ছি। যেমন এখানে যে কালার গুলো সরাসরি দেয়া আছে এই কালার গুলো আমার পছন্দ হচ্ছে না, এদের মধ্যে থেকে মনে করো যে আমার এই যে এই এইখানে যেটা দেখা যাচ্ছে, এই মজিলা ফায়ারফক্সের যে ছবিটা, এই মজিলা ফায়ারফক্সের মধ্যে যে এই কালারটা দেখা যাচ্ছে, এই যে এটাকে কি বলবো, যে আসলে এটা লালও না আবার কমলাও না, তো মাঝামাঝি একটা কালার, এটাকে কিন্তু আমরা আমাদের মানুষের ভাষায় প্রকাশ করতে পারতেছি না। ঠিক আছে, যেটাই বলি সেটাই কিন্তু অ্যাকুরেট হচ্ছে না, তাহলে এই কালারটা ইউজ করতে যাচ্ছি, বাট আমি জানি না যে এই কালারের কোডটা কি। তাহলে এই যে এই জায়গাটায় আমি এই ড্রপারটাকে ক্লিক করে ধরে আনবো, এনে যখন আমি এই কালারের উপরে কার্সরটা রাখবো তখন দেখা যাচ্ছে হ্যাঁ এই কালারটা এরকম হয়ে গেছে। এখানে কোথা থেকে কালারটা নিয়ে আসা হলো, সে কিন্তু এই পিকচারটা দেখাচ্ছে যে এখান থেকে। এখন এর মধ্যে থেকেও তুমি যদি হালকা গাঢ় আরো যে আইটেমটা দরকার পড়ে সেই আইটেমে ক্লিক করে তুমি কিন্তু তোমার পছন্দ মতো কালারটাকে চুজ করে নিতে পারো। তাহলে আমি এই কালারটাকে নিচ্ছি, কন্ট্রোল-সি কপি করে নিচ্ছি। এখন আমি কি করব, পরের রোতে কাজ করব, তার মানে পরের টিআরে চলে যাব। তাহলে পরের টিআরে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে, এই যে এইখানে আসতে হবে। তার মানে এইখানে এসে আমাকে কি করতে হবে, স্টাইল শব্দটা লিখবো, লিখে কি করব, ব্যাকগ্রাউন্ড থেকে ব্যাকগ্রাউন্ড সিওএলওআর কালার, ব্যাকগ্রাউন্ড কালার। এখন যদি সেভ করে কন্ট্রোল ভি, যদি সেমিকোলন দিয়ে সেভ করার পর যদি আউটপুট দেখতে চাই তাহলে কি আউটপুট আসবে, দেখো হ্যাঁ আউটপুটটা আসছে এইরকম। যদি আমি রাফলি এই কালার গুলো ব্যবহার করছি, আসলে দেখতে সুন্দর হচ্ছে কি হচ্ছে না আমি জানি না বা বুঝতে পারতেছি না, তো তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য এই কালার গুলো ইউজ করছি। তোমরা যখন এগুলো করবে তখন অবশ্যই তোমরা বুঝে শুনে ঠান্ডা মাথায় এই কাজগুলো করবে, তাহলে কালারটা বুঝতে তোমাদের সুবিধা হবে। বাট যে এগুলো মাঝখানে আসেনি, কারণ মাঝখানে আসার জন্য আমি কোনো কোড লিখিনি, তাহলে মাঝখানে আসার জন্য আবার কি করবো, এই যে আগে যেমন টেক্সট অ্যালাইন সেন্টার লিখেছি সেটাই করব। তাহলে আবার লিখি টেক্সট হাইফেন অ্যালাইন, তারপর লিখতেছি সেন্টার, আবার সেমিকোলন দিয়ে সেভ করছি। আউটপুট দেখি তো কেমন আসতেছে, হ্যাঁ আউটপুট আবার মাঝখানে চলে এসেছে। এখন এই নিচের ঘরটাকে আমি একটা কালার দিতে যাচ্ছি, এখন এটাকে কি কালার দিব, ঠিক আছে এটার যেই কালার দিব, এই যে আমি যে এইখানে যেই ব্রাউজারটা ইউজ করতেছি ইন্টারনেট এক্সপ্লোরার, এর যে এই কালারটা, এই কালারটা আমি দিতে চাচ্ছি। তাহলে এই কালারটা দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, তাহলে এইখানে এই ড্রপারটাকে ক্লিক করে কি করতে হবে, এই ড্রপারটাকে ক্লিক করে ধরে এনে যদি আমি এখানে ক্লিক করি, ঠিক আছে এখানে যদি ক্লিক করি, আচ্ছা ইন্টারনেট এক্সপ্লোরারের কালারটা আসলে আসতেছে না, কেন আসতেছে না, কারণ হচ্ছে এইটা যেহেতু অন আছে। তাহলে ঠিক আছে ওইটা অন থাকুক, আমার এই ইন্টারনেট এক্সপ্লোরারে যে কালার আর এই যে ই লেখার যে কালার অথবা এইখানে যে ই এর যে কালার, এই কালার তো একই। তাহলে আমি এখান থেকে ক্লিক করে ধরে এই ই তে ক্লিক করছি, তাহলে একটা কালার এই ইন্টারনেট এক্সপ্লোরারের যেই কালারটা আছে সেই কালারটা চলে আসছে। এখন এই কালারের মধ্যে আমার কোন কালারটা দরকার, এই কালারের মধ্যে আমার এই যে এই কালারটা দরকার ছিল। হ্যাঁ ঠিক আছে এই কালারটা হয়ে গেল, এই কালারটা আমি সিলেক্ট করলাম। এখন এই সিলেক্ট করার পর এখন যদি আমি পুরো কালারটাকে ব্লক করি, ব্লক করার পর এখন কি করব,
এখন যদি আমি আমার কোডে চলে আসি, কোডে চলে এসে কি করব, এই পরের টিয়ারটাকে সেই স্টাইলটা দিতে হবে। তার মানে এখন আমি স্টাইল সমান কার্সরটা রাখছি, রেখে যদি এখন লিখি ব্যাক জি আর ওএনডি ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে যদি এটাকে রেখে কি করি, তারপরে যদি পেস্ট করে দেই, এখন যদি সেভ করি, সেভ করে যদি রিফ্রেশ করি, তাহলে আউটপুটটা দেখা যাচ্ছে হ্যাঁ পিছনের ব্যাকগ্রাউন্ডটা এরকম এসেছে। এখন লেখাকে মাঝখানে নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, লেখাগুলোকে মাঝখানে নেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টেক্সট অ্যালাইন, টেক্সট ALIGN অ্যালাইন, তারপরে লিখব কি এটাকে সরিয়ে দিই CENTER সেন্টার। এখন সেভ করছি, সেভ করার পর রিফ্রেশ দিয়ে দেখি আমার আউটপুটটা কি আসছে। হ্যাঁ, এখন আউটপুটটা এটাও মাঝখানে চলে এসেছে। তার মানে কিভাবে এই কালারগুলো বা অ্যাডভান্স লেভেল করা যায় সেটা মোটামুটি আমরা শিখলাম। এখন এই লেখার কালারগুলো কিভাবে কালারফুল করতে পারি সেটাও কিন্তু আমরা জানি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স লেভেলের কিছু কাজ। এখন তোমরা এর মধ্যে অনেক কিছু করতে পারো, যেমন এই আবুল নামটা, এই আবুল নামটাকেই যদি তোমরা কি করতে চাও, এই আবুল নামটাকেই যদি হাইপারলিংক দিতে চাও, যে আবুলে ক্লিক করলে আবার আবুল সম্পর্কে সবকিছুতে চলে যাবে, তাহলে তার জন্য আমাদেরকে খুঁজে বের করতে হবে আবুল কোথায় আছে। এই যে আবুল এই জায়গাটাতে আছে, তাহলে এই আবুল এই শব্দটাতে যদি আমরা হাইপারলিংক ব্যবহার করতে চাই তাহলে এটা টিডির মধ্যে আছে। এখন এই ঘরের মধ্যে এর আগে এবং পরে কি করতে হবে, একটা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে হবে। তাহলে অ্যাঙ্কর ট্যাগ মানে কি, এটা দিয়ে কি করতে হয়, আরেকটা ওয়েবসাইটের বা ওয়েব পেজের সাথে লিংক স্থাপন করে দিতে হয়। তারপরে লিখবো href সমান, এখন যদি এখানে লিখি যে http তারপরে স্ল্যাশ তারপরে www.facebook.com, এটা যদি লিখি, লেখার পরে যদি আমি কি করি, সেভ করি, কন্ট্রোল এস সেভ করছি। এখন যদি আমি আউটপুট দেখতে চাই তাহলে কি হবে, আমার কিন্তু বাস্তবে এরকম দেখাচ্ছে। এখন যদি আমি রিফ্রেশ করে দেখি আবুল নামটা কিচ্ছু হচ্ছে না, রিফ্রেশ করি, রিফ্রেশ করলেই দেখা যাবে হ্যাঁ আবুল নামটাতে কি হয়েছে, একটু অন্যরকম কালার হয়ে গেছে। এই যে কার্সরটা নিয়ে আসলে একটা ক্লিক করার মতো একটা অপশন চলে আসছে। তার মানে এখানে আমি কি করতে পারতেছি, এখানে আমি যদি কার্সরটা রাখি, রেখে যদি ক্লিক করি, ক্লিক করলেই কি হয়ে যাবে, আবুলের জন্য একটা পেজ ওপেন হবে। সেই পেজটা কি, এই যে উপরে ঘুরছে কার্সরটা, এখন ঘোরার পর সে আমাকে দেখাবে কি ফেসবুক। তার মানে এই যে www.facebook.com, বাট ইউ আর নট কানেক্টেড, কারণ আমি ইন্টারনেট কানেকশন অফ করে রেখেছি। এই যে এখানে ইন্টারনেট কানেকশন অফ, নট কানেক্টেড, আমি পরে এটা কানেকশন দিব। ঠিক আছে, তাহলে এই যে এখানে দেখাচ্ছি যে ইউ আর নট কানেক্টেড, তার মানে এখানে দেখাচ্ছে যে কানেক্টেড নই, বাট এই অ্যাড্রেসের মধ্যে ঠিকই চলে এসেছে। যদি আমার ইন্টারনেট কানেকশনটা আমি এখন অন করে দিই তাহলে কিন্তু এখানে ফেসবুক চলে আসবে, ফেসবুকের যে লগ ইন অপশনটা আছে, অথবা ফেসবুকে এই যে এই আবুল নামের যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলে হয়তোবা চলে যাবে। ঠিক আছে, যেহেতু আমি প্রপার লিঙ্কটা দেইনি, শুধুমাত্র ফেসবুকের নাম বলে দিয়েছে, তার মানে লগ ইন পেজেই চলে যাবে। এখন যদি এখানে স্ল্যাশ দিয়ে প্রোফাইলে যে নামটা থাকে সেইটা যদি উল্লেখ করে দিই তাহলে সরাসরি এই আবুল নামের পার্সনের কোথায় চলে যাবে, তার প্রোফাইলের পেজে চলে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে একটি, তাহলে আমরা ব্যাকে চলে আসি এখানে ক্লিক করে। হ্যাঁ, তার মানে কিভাবে একটি অ্যাডভান্স লেভেলের টেবিল তৈরি করতে হয় সেটা আমরা শিখলাম আজকে টিউটোরিয়ালের মাধ্যমে বা অ্যাডভান্স লেভেলের মাধ্যমে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে এখানে ভ্যালিড ওয়ে কোনগুলো, W3C ভ্যালিডিটি কোনগুলো, তারপর কিভাবে কোড করলে সব ব্রাউজার সাপোর্ট করে। এক এক ব্রাউজারে এক এক রকম দেখা যাবে, কখনো দেখা যায় যে হ্যাঁ আমি একই ওয়েবসাইট দেখতেছি বাট ইন্টারনেট এক্সপ্লোরারে দেখা যাচ্ছে একরকম, মজিলা ফায়ারফক্সে দেখা যাচ্ছে আর একটু ছোট হয়ে গেছে, অথবা গুগল ক্রোমে দেখলে দেখা যায় যে আরো বড় হয়ে গেছে লেখাগুলো। এগুলো কেন হয়, কারণ এগুলো আসলে অনেক প্রোগ্রামাররা যেভাবে কোড করে থাকে যে এগুলো আসলে তারা কি করে না, এগুলোকে বলা হয় বাগ। তার মানে তারা এই বাগ ফিক্সিং করে না। সবগুলো ব্রাউজারের জন্য যে এই ফর্মুলা মেইনটেইন করার কথা ছিল বা W3C এর রুলস মানার কথা ছিল সেগুলো মানা হয় না বা মানে না, এই জন্যই সেগুলো এক এক ব্রাউজারে এক এক রকম দেখা যায়। এই জন্য অনেক কি
অনেক পার্সনেরই বা অনেক পাবলিকই এগুলো পছন্দ করে না, বিরক্তি মনে করে যে এক এক ব্রাউজারে এক এক রকম, আবার মোবাইলে দেখলে আরেক রকম। এই জন্য তারা কি করে, তারা ওই ওয়েবসাইট থেকে মুখ সরিয়ে নেয়। তার মানে তারা তখন আর কি করে না, তারা তখন আর রেগুলার কাস্টমার থাকে না, তারা ছুটে যায়। তো এই জন্য আমি সবসময় সাজেস্ট করি, বা আমি যতগুলো ওয়েবসাইট বানাই বা যত সফটওয়্যার ডেভেলপ করি সবগুলোই ঠিক এই একইভাবেই করি, যাতে W3C ভ্যালিডিটি হয় এবং সেই ভ্যালিডিটির পরিমাণ যাতে 90% আপ হয়। আমি সবসময় সেদিকটাই খেয়াল রাখার চেষ্টা করি। আর এই জন্য আমি যেই ওয়েবসাইটই বানাই, যেই কাজই করি না কেন, আমার কোড বা র্যাঙ্কিং এর কারণে সেগুলো সবসময় গুগলের সার্চ ইঞ্জিনে টপে থাকে। যেমন তোমরা যদি মিজান স্যার বা মিজান স্যার আইসিটি অথবা MR আইসিটি পার্ক এগুলো লিখে সার্চ দাও, ঠিক আছে, অথবা HTML বাংলা HTML বা HSC HTML ভিডিও টিউটোরিয়াল এই লেখাগুলো লিখেও সার্চ দাও, তাহলেও দেখবা। ইউটিউবে গিয়ে সার্চ দাও অথবা গুগলে গিয়েও সার্চ দাও, যেখানেই সার্চ দাও না কেন দেখবা যে প্রথম পেজেই এই লক্ষ লক্ষ বা কয়েক লক্ষ, ঠিক আছে, এতগুলো সার্চের রেজাল্টের মধ্যে থেকে প্রথম পেজে 1 বা 2 নাম্বার পেজেই আমার সবগুলো ভিডিও টিউটোরিয়াল হোক অথবা আমার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটগুলো, এই রিলেটেড শব্দগুলো সবগুলো তোমাদের গুগলের প্রথম পেজে চলে আসবে। তোমরা সেগুলো থেকে বুঝে নিতে পারবে আসলে ভ্যালিড ওয়ে কোনটা। আসলে সব জায়গা থেকে সবকিছু প্রপারলি শেখা সম্ভব হয় না, ঠিক আছে। তো আমি সবসময় চেষ্টা করে থাকি যে কোনটা ভ্যালিড ওয়ে, কোনটা আসলে দীর্ঘস্থায়ী বা লং লাস্টিং ওয়ে, সেগুলো সবাইকে কি করতে, সেগুলো সবাইকে সার্ভ করার জন্য। যেমন আমি প্রফেশনালি আউটসোর্সিং করে থাকি, প্লাস আমি একজন আউটসোর্সিং প্রশিক্ষকও অনেককে আউটসোর্সিং শিখিয়ে থাকি। যেমন অনার্স মাস্টার্স কমপ্লিট করা অনেক প্রচুর স্টুডেন্ট আমার কাছে আউটসোর্সিং শিখে গেছে এবং তারা তাদের স্ব স্থানে অনেক ভালোভাবে শাইন করেছে, ঠিক আছে, তারা তাদের সেক্টরে অনেক আলো ছড়াচ্ছে। শুধু এই নয়, এছাড়াও বিভিন্ন ভার্সিটির, যেমন মনে করো যে CSC ডিপার্টমেন্ট অথবা ট্রিপল ই ডিপার্টমেন্ট, এইরকম ডিপার্টমেন্টে প্রচুর প্রচুর স্টুডেন্ট তারা তাদের যেই প্রজেক্টগুলো থাকে অথবা তাদের যে কোর্সের সাবজেক্টগুলো থাকে, যেমন সি প্রোগ্রামিং, জাভা, তারপর PHP, তারপর জাভাস্ক্রিপ্ট, এরকম যে অনেক কোডগুলো থাকে, তো এগুলো সম্পর্কে বা এই রিলেটেড যে কোর্সগুলো থাকে এগুলো আমার কাছে এসে কি করে যায়, তারা তাদের কোর্সটা কমপ্লিট করে যায়। সো কেন করে যায়, কারণ আমি আসলে তাদেরকে একটা প্রপার ওয়ে বা ভ্যালিড ওয়েতে সবকিছু শেখাই বলে। ঠিক আছে, তাহলে আমার সম্পর্কে একটু বেশি কথাই বলে ফেললাম। যাই হোক, তো এই জন্যই আমাকে মিজান স্যার নামেই আসলে সবাই চেনে জানে, অথবা আমি যেই সফটওয়্যার ফার্মেই কাজ করি না কেন বা এতদিন কাজ করেছি বা এখনো কাজ করে যাচ্ছি, সেখানেও আমাকে কেন জানি এই দায়িত্বটাই দেওয়া হয়, ট্রেনার হিসাবে এই দায়িত্ব দেওয়া হয়। আউটসোর্সিং ট্রেনারও হোক অথবা আমার জুনিয়র লেভেলে যারা কাজ করতে আসে তাদেরকেও আমাকে তাদের টিম লিডার করে দেওয়া হয়, যে আসলে আমি তাদেরকে গাইড দিব কিভাবে কাজ করতে হবে, এগুলো করে দেওয়া হয়। এই জন্য আসলে সবকিছু মিলিয়েই এই আজকের এই টিউটোরিয়ালে আমার সম্পর্কে টুকটাক একটু বেসিক ধারণাও দিয়ে দিলাম। তো যাই হোক না কেন, তো কিভাবে HTML এর মাধ্যমে একটি অ্যাডভান্স লেভেলের একটি টেবিল তৈরি করা যায় সেটা তোমরা শিখলে। এখন তোমরা যদি চাও এখানে একটা ইমেজ ব্যবহার করতে 990 এর পরিবর্তে, হ্যাঁ সেটাও সম্ভব। তার মানে 990 যে লিখেছো এই 990 এর পরিবর্তে ইমস্ট্যাকটি ব্যবহার করবে। ইমস্ট্যাক ব্যবহার করার সময় তারপর অল্টার, তারপরে ওই ইমেজের বর্ডার, উইথ, হাইট এই ট্যাগগুলো ইউজ করবে, ইমেজের নাম ইউজ করবে, তাহলে এটার পরিবর্তে একটা ইমেজ চলে আসবে। তার মানে এই টেবিল সম্পর্কে ভালো একটা ধারণা নিতে পারলেই তুমি তোমার সম্পর্কে অনেক ভালো একটা টেবিল ক্রিয়েট করতে পারবা বা একটা ওয়েব পেজ তৈরি করতে পারবা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আর আমার টিউটোরিয়াল যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেল MR ICT পার্ককে সাবস্ক্রাইব করবা।